নবীন আশার আলাপ জাগে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। এসো এসো সেই নব সৃষ্টির কবি, নব জাগরণ যুগ প্রভাতের রবি। আজ আমরা শুভ সূচনা করছি ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত চ্যানেল ভিশন নিবেদিত ভারতীয় চারুকলা মন্দিরের পরিচালনায় আমাদের অনুষ্ঠান নবীন আশার আলাপ জাগে। আজ শুভ সূচনা। প্রথম পর্বেই আমাদের সঙ্গে রয়েছেন বর্তমান প্রজন্মের স্বনামধন্য দুই চিত্রশিল্পী। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী তপন চট্টোপাধ্যায় এবং শ্রী মানব বিশ্বাস। প্রথমে আমরা তপন চট্টোপাধ্যায়ের কাছে চলে যাচ্ছি। আপনি যদি নিজের পরিচয় সকলের কাছে একটু তুলে ধরেন। আমি তপন চট্টোপাধ্যায়। আমি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে 1978-79 আমি ফাইন আর্টস নিয়ে পাশ করেছিলাম। তারপরে দীর্ঘ জীবন আমার কেটেছে এই ছবি নিয়েই। আমি নিয়মিত ছবি আঁকি, অল্প বিস্তর এক্সিবিশনও করেছি। গোটা 15-16 এক্সিবিশন হয়েছে, গ্রুপ এক্সিবিশন অগুন্তি হয়েছে, আর যৌথ এক্সিবিশনও কিছু করেছি। আমার মেয়ের সঙ্গে একটা যৌথ করেছিলাম। এইভাবে আমার শিল্পী জীবন চলছে অন্ততপক্ষে 50 বছর। এই বছরটা আমার আর্ট কলেজে ঢোকার থেকে 50তম বছর। তো এই বছরটা খুবই সিগনিফিকেন্ট আমার জন্যে। আমি কখনো কোনো কম্পিটিশনে যাইনি। আমি কম্পিটিশন পছন্দ করি না, তো সেই কারণে আমি কোনোদিন কম্পিটিশনে যাইনি, কোনো কম্পিটিশনে ছবি দিইনি, কোনোদিন পুরস্কারের পেছনে দৌড়ইও নি। তো যার জন্য আমার ঝুলি কিন্তু শূন্য। আমার পুরস্কার এসেছে সাধারণ মানুষের কাছ থেকে, যারা আমার ছবি পছন্দ করেন, তারা সংগ্রহ করেন, তাদের কাছ থেকে। আমার কাছের মানুষরা আমাকে ভালোবাসেন, প্রচুর ভালোবাসা পেয়েছি, যে ভালোবাসার সম্পদ করেই আমার জীবনটা এগিয়ে চলেছে। বাহ, এইবার আমরা চলে যাচ্ছি মানব বিশ্বাসের কাছে। আপনি সকলের দর্শক বন্ধুর সঙ্গে পরিচয় করুন। নাম মানব বিশ্বাস। কলকাতা থেকে, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আমি বিলং করি। নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, তেহট্ট, নদিয়া। তো এখান থেকে আমার আর্টের জীবন। আমি বঙ্গীয় কলা থেকে আমি আমার আর্টের মাস্টার ডিগ্রি কোর্সটাকে কমপ্লিট করি। পরবর্তীতে আমার স্কুলকে রেজিস্ট্রেশন করাই ভারতীয় চারুকলা মন্দিরের অধীনে। তো সেটা সালটা 2020। ওর পর থেকে এই 4 বছর আমার বর্তমান স্কুলের বর্তমান ছাত্র সংখ্যা প্রায় 500+। তো এখান থেকে দাঁড়িয়ে আমি বিভিন্ন জায়গায় আর্টের বেশ কয়েকটা এক্সিবিশন আমি করেছি, বেশ কয়েকটা এক্সিবিশনে অংশগ্রহণ করেছি। কলকাতার ICCR ভবনেও ভারতীয় চারুকলা মন্দিরের সহযোগিতায় একটা আর্ট এক্সিবিশন হয়েছিল। সেই আর্ট এক্সিবিশনে আমি বিগত বছরে এসেছিলাম। 6-7টা মতন আমার আর্ট এক্সিবিশনে অংশগ্রহণ করা আছে। আর্টের জীবনে আমার সেই রকম খুব একটা অভিজ্ঞতা নেই বললেই চলে। পরবর্তী যে বিষয়গুলো, এর মধ্য থেকে আমার আর একটা বিষয় আছে, যেটা হচ্ছে আমি বিভিন্ন আপনার সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে আমি খুব পছন্দ করি, এবং যদি কোনো সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকতে পারি আমি নিজেকে ধন্য মনে করি। আমি নিজে আপনার 109 বারের রক্তদাতা। আমার মরণোত্তর চোখদান করা আছে। এছাড়াও আমার আর একটা পরিচয় যেটা আছে, আমি মূকাভিনয় করতে ভালোবাসি। মূকাভিনয়ের বেশ কিছু পার্ট আমার কাছে রয়েছে, যেগুলো আজকে হয়তো আমি দেখাবো, সাথে নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমার এই জীবন। তো আগামী দিনে আমার এই ভারতীয় চারুকলা মন্দিরের থেকে আমার স্কুল যে অনুমোদন পেয়েছে, স্কুলের নাম হচ্ছে মোনালিকা আর্ট সেন্টার। এই মোনালিকা আর্ট সেন্টারকে আমি আরও শ্রীবৃদ্ধি ঘটানোর কাজে আমি নিজেকে লিপ্ত করে রেখেছি। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আমরা তপন চট্টোপাধ্যায়ের কাছে যাচ্ছি। এই যে দীর্ঘ এত বছরের অভিজ্ঞতা, আর্ট কলেজ থেকে পড়াশোনা, তারপরে বর্তমানেও কাজ করে চলা, দীর্ঘ অনেক বছরের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা যদি আমাদের সকলের সঙ্গে আপনি একটু ভাগ করে নেন। হ্যাঁ, আমি হয়ে গেল অনেকগুলো বছর। আসলে কি হয়, আমার একটা প্রবলেম আছে,
প্রবলেমটা হচ্ছে যে আমার শরীরের বয়সটা বেড়ে গেছে, কিন্তু মনের বয়সটা বাড়েনি। সেখানে আমি একটু কতগুলো সময় বিপদও ফেস করি বিভিন্নভাবে, তো সে অন্য প্রসঙ্গ। কিন্তু চলছে। আজ অনেক বছর হয়ে গেল, আমি খুব গুণী মাস্টারমশাইদের পেয়েছি এবং তারা প্রচণ্ড ভালোবাসা দিয়েছেন আমাকে। যেমন আমার মাস্টারমশাই প্রথম বছরে যিনি ছিলেন, তিনি নিরঞ্জন প্রধান, হাতে করে কাজ শিখিয়েছেন। নিরঞ্জনবাবুর কাছে কত কত বিরক্ত হয়েছি কত সময়, যে একই কাজ বারবার বলছে, আবার স্পটে যাও, আরও ডেপ বাড়বে, আরও এই হবে। এখন বুঝতে পারি তিনি কি করেছেন। তারপরে ছিলেন বিকাশ ভট্টাচার্য, তিনি আমার ভগবান। তিনি আমাকে অ্যাকচুয়ালি আমার 4th ইয়ার এবং 5th ইয়ার দুটো বছর বিকাশ ভট্টাচার্যর খুব সহচর্য পেয়েছি। উনি আমাকে খুব ভালোবাসতেন। আমি ওনার বাড়িতে যেতাম, উনি গল্প করতেন। যতবারই উঠতে যেতাম ততবারই বৌদিকে বলতেন আরেক কাপ চা বানাও, তখন আরেকটু থেকে যাও। তো আর ভীষণ কথা বলতেন, খুব প্রাণচঞ্চল মানুষ, এত সুদর্শন মানুষ, ওরকম মানুষ হয় না। তো আমি সেই মাস্টারমশাইদের পেয়েছি। তা বাদে আমার যারা বন্ধুরা, যারা সতীর্থ, যারা জুনিয়র ছেলে, তাদের সবার কাছে আমি ভালোবাসা পেয়েছি। এখনও আমি যখন একাডেমি অফ ফাইন আর্টসে যাই এক্সিবিশন দেখতে, বিভিন্ন প্রদর্শনী কক্ষে এক্সিবিশন হয়, আমি বলি তারা সবাই আমার আত্মীয়। ওখানে গিয়ে আত্মীয়দের সঙ্গে দেখা হয়। সত্যি আত্মার মিল যাদের সঙ্গে থাকে তারাই তো আত্মীয় হয়। তো সেই আত্মীয়দের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। গতকালও আমি গেছিলাম একাডেমি অফ ফাইন আর্টসে। তো বলছে তপন দা চা আনছি, তুমি কিন্তু থাকবে। এ বলছে একটু ভেজিটেবল চপ খাবে নাকি। তো এইরকম সমস্ত আড্ডা হয় নানানভাবে। তো এইভাবে আমার ছবির জীবনটা সুন্দর করে কেটে গেছে। আমার প্রয়োজন হয়নি কোনো প্রতিযোগিতায় যাওয়ার, প্রয়োজন হয়নি কোনো অ্যাওয়ার্ডের পেছনে দৌড়ানোর। এবং যারা আমাদের ছবির জগতের সেলিব্রিটি, তারা অনেকেই দেখেছি তাদের একটু অনুগ্রহ পাওয়ার জন্য পেছন পেছন দৌড়োয়। আমি সেটাও কখনো করিনি, আমার প্রয়োজন হয়নি, আমি এখনও করতে চাই না। আর আমার তো এখন অন্তিম লগ্ন, একেবারে সন্ধে নাবো। তো সেই অবস্থায় আমি আর নতুন করে ওইগুলো পারবও না, আর করবও না। আমি ছবি আঁকি, অনেকে ছবি যখন আঁকতে শুরু করেন তখন তুলিটা ধরেন, ভাবেন এই ছবিটাকে আমি বিক্রি করবো, লোকের পছন্দ হবে, কিনে নিয়ে যাবে। আমি কিন্তু সেটা কখনো করিনি। এটা আমি একেবারে অনেস্টলি বলছি। আমার ভেতরে ছবিটা আসে, জমে। যেরকম আমাদের খিদে পায়, ঘুম পায়, ঠিক সেরকম ছবি পায়। সেই ছবিটাকে আমি কতক্ষণে ক্যানভাস বা কাগজের ছবি চাই, এটা কাগজে হবে, এটা জল রঙে হবে, এটা চারকোলে হবে, এটা অ্যাক্রিলিকে হবে, এটা অয়েল কালারে হবে। তো এইভাবে আমার কাছে তারা চেয়ে নেয়, আর সেইটা তখন আমি উগড়ে দিই আমার ভাবনাটা। এই ভাবনাটার সঙ্গে অনেকের ভালো লাগাটা মেশে, তখন তারা আমার ছবিকে অ্যাপ্রিসিয়েট করে। কেউ কেউ ছবি সংগ্রহ করে। আমার ছবি দেশে বিদেশে, ভারতের বিভিন্ন জায়গায় মানুষ সংগ্রহ করেছে। প্রত্যেক বছরই কিছু না কিছু ছবি আমার বিক্রিবারটা হয়। তবে হ্যাঁ, পুরোটা ছবি বিক্রির উপরে আমার সংসার নির্ভর করতে পারে না। তাই আমিও ছবি আঁকা শেখাই ছোটো ছোটো বাচ্চাদের থেকে। কিছু বড় মানুষও আছে। ভারতীয় চারুকলা মন্দির আমার সঙ্গে রয়েছে। তারা পরীক্ষা গ্রহণ করেন, তারা আমার সঙ্গে সবসময়, তারা আমার আত্মীয়, তারা আমার পরম আত্মীয় একদম। মানে ওদের সঙ্গে আর কোনো রকম কমার্শিয়াল সম্পর্ক আমার নেই এখন, আর একেবারেই আন্তরিক। যখন এই শুভ আজকের আমার ইন্টারভিউটা নিচ্ছে, ও আমাকে জেঠু বলে, তো সত্যিকারেরই আমি ওর জেঠু। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমার বড় প্রাপ্তি। আমি এর থেকে খুব বেশি পুরস্কার বা এর পেছনে লালায়িত আমি কখনো ছিলাম না, থাকবো না। আমার কাজ অনেকের ভালো লাগে। গতকালও একজন নাট্যকর্মী আমাকে আমার কাজের প্রশংসা করলেন। আমার মনে হলো আমি বিরাট অ্যাওয়ার্ড পেয়ে গেলাম। এই অ্যাওয়ার্ডটা নিয়ে আমি ঘরে ফিরলাম কালকে। তো এইগুলো ব্যাপার। তাছাড়া আমার একটা আর্ট গ্যালারি আছে। আর্ট গ্যালারি বললে খুব একটা বড় সড়ো শোনায়। অ্যাকচুয়ালি কী হয়, আমার বাড়ির নিচের ফ্লোরে একটা বড় জায়গা আছে, সেখানে 3টে রুম আছে। তো সেই রুমে আমি একটা আর্ট গ্যালারি করেছি। সেই আর্ট গ্যালারিতে সুন্দরভাবে আমি স্পটলাইট লাগিয়েছি, এসি আছে একটা, সম্পূর্ণ একক প্রচেষ্টায়, কোনো রকম আর্থিক সহায়তা কোনো জায়গা থেকে না নিয়ে। এবং সেখানে আমি চেষ্টা করি যারা ছবি আঁকতে এঁকে চলেছে কিন্তু এক্সিবিশন করার মতো খুব বেশি সামর্থ্য নেই, তারা খুব কম পয়সায় যাতে আমার এই গ্যালারিটা পায়। গ্যালারি দ্য গোল্ডেন উইংস, এটা সিথির মোড় থেকে যতটা দূরে, দমদম জংশন বা মেট্রো স্টেশন থেকেও ততটাই দূরে, ঠিক মাঝামাঝি জায়গায়। জায়গাটার নাম হচ্ছে বিধান পার্ক, মণ্ডলপাড়া, রংখলের কাছে, ক্যালকাটা পাবলিক স্কুলের কাছে। তো
সেখানে আমার এইটা চলছে। 2018 সালে আমি ওপেন করেছিলাম। সেদিনও আমার প্রথম মাস্টারমশাই ছিলেন নিরঞ্জনবাবু, তিনি ওপেন করেছেন। ছিলেন তারক গড়াই, বিশিষ্ট ভাস্কর, ছিলেন স্বপ্নময় চক্রবর্তী, বিশিষ্ট সাহিত্যিক, আপনারা সবাই জানেন। আর ছিলেন মন্ত্রী এবং নাট্যকর্মী শ্রী ব্রাত্য বসু। এনারা আমাকে খুব উৎসাহ দিয়েছেন এবং সেটা চলছে। প্রত্যেক বছর আমাদের একটা অল ইন্ডিয়া এক্সিবিশন, গত বছরে আন্তর্জাতিকভাবেই হয়েছে, কেননা বাংলাদেশের পার্টিসিপেন্টও এসেছিলেন। তো এইভাবে চলে। বহু গুণী মানুষ আসেন, আর্টিস্টরা আসেন, তারা ভালোবাসেন। এখানে বহু মানুষের পদধূলি পড়েছে আমার গ্যালারিতে, আর আর্টিস্টরাও স্বতঃস্ফূর্তভাবে আসেন আমার এখানে। তো আমি সবাইকে বলবো যে যারা ছবি আঁকেন তারা ছবিকে ভালোবেসে, ছবি নিজের মনের কথাটা, আমরা তো মুখে বলিয়ে নই বা আমরা লেখক সাহিত্যিকও নই, তো যারা লেখেন তারা ছবি দিয়ে যে কথা বলার ব্যাপারটা তুমি বলছো, ছবি নিয়ে কথা। অবশ্যই এই কথা ধরেই আমরা মানববাবুর কাছে চলে যাচ্ছি। আপনি যে বললেন আপনি একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে আপনি আঁকাটা শেখাচ্ছেন, এই কথাটা যদি সকলের কাছে তুলে ধরেন, একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রামাঞ্চলে আপনি অনেক দুস্থ হয়তো ছাত্রছাত্রীরা রয়েছে, তাদেরকে আঁকাটা শেখাচ্ছেন, আপনার উত্তরসূরি তৈরি করছেন, এই প্রসঙ্গে যদি আপনি কিছু বলেন। এই প্রসঙ্গে বলতে গেলে যেটা বলার বিষয়, আমি কলকাতা থেকে 300 কিলোমিটার দূর থেকে আজকে যখন আমি এই চ্যানেলের প্রোগ্রামে আসি, তো 4টের সময় আমি ঘুম থেকে উঠি, 4:30-র মধ্যে এসে 4:45টাতে আমি বাস ধরেছি, বাস ধরে কৃষ্ণনগর থেকে আমি ট্রেন ধরে এসেছি। তো এই জায়গাটাকে থেকে দাঁড়িয়ে, মানে আমি এমন একটা গ্রামাঞ্চলে বাস করি যেখান থেকে আমার বিভিন্ন অংশে যাতায়াতের কোনো সুবিধা খুব একটা নেই। তো এবং সেই এলাকার মানুষগুলো অনেকটাই দুস্থ, মানে তাদের পারিবারিক পরিস্থিতিটাও খুব খারাপ থাকে। তো তার মধ্য থেকে আমি যে ক্লাসগুলো করে চলেছি, এক্সিবিশনে তাদের আনার মতো বা আসার মতো কোনো মানসিকতা বা সামর্থ্য তাদের নেই। আমি নিজে একটা এক্সিবিশন করেছি গত বছর, এবছরও একটা এক্সিবিশন করব, মানে এই ডিসেম্বরেই করব, একটা মনস্থির করে রেখেছি। সেখানে ফ্রি অফ কস্ট আমি এক্সিবিশনটা করি এবং সেটা আমার স্টুডেন্টদের পরিধির মধ্যে থেকে। আর কিছু গুণী শিল্পীর ছবি ওখানে কালেক্ট করে ওখানে রাখা হয়। এর মধ্য থেকে আমার যে স্টুডেন্টগুলো আছে তার মধ্য থেকে আমি এখনও শতাধিক স্টুডেন্টকে আমি ফ্রি অফ কস্ট ক্লাস করাই, কেননা তাদের পারিবারিক পরিস্থিতি খুব খারাপ। এমনকি শুধু এই বিষয়টাই নয়, তাদের স্কুলের পাঠ্য বই কেনা থেকে আরম্ভ করে পুজোর সময় যদি একটা পোশাক কিনে দিতে পারি, সেই ব্যাপারটাতেও আমি লক্ষ্য রাখি এবং এই বিষয়ে বেশ কয়েকজন গুণী ব্যক্তির সাহায্য আমি পেয়ে থাকি। বাহ, আমরা আরও কথা শুনবো, তবে তার আগে আমরা চলে যাব একটি বিরতিতে। নবীন আশার আলাপ জাগে, সঙ্গীত, অঙ্কন, নৃত্য এবং আবৃত্তি শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন 9143735418 এবং 9432407689। নবীন আশার আলাপ জাগে। আমরা ফিরে এলাম আবার বিরতির পরে। আমরা দুই শিল্পীর কথা শুনছি। আমাদের সঙ্গে আজ রয়েছেন তপন চট্টোপাধ্যায় এবং মানব বিশ্বাস। আমি তপন চট্টোপাধ্যায়ের কাছে চলে যাব। আপনি এত যে দীর্ঘ বছর কাজ করেছেন, আপনি যদি কিছু কাজ আমাদেরকে দেখান, দর্শক বন্ধুদের কাছে তুলে ধরেন আপনি। হ্যাঁ, আমি সাধারণত আমার কাজগুলো একটু সাইজে বড় হয়। তো আমি অয়েল পেন্টিং, ইদানিংকালে বেশি করে অয়েল পেন্টিংটাই করছি। অনেকদিন অ্যাক্রিলিকে কাজ করেছি, চারকোল, বিভিন্ন মাধ্যমে, জল রং, গুয়াশ, টেম্পারা, আমি সব মাধ্যমেই কাজ করি। কিছু স্কাল্পচারও করি আমি, পাথর কাটি, কাঠ কাটি, প্লাস্টার অফ প্যারিসে কাজ করি, ফাইবার গ্লাসে কাজ করি। তো আমি এগুলো চেষ্টা করি বিভিন্ন, আসলে কি এগুলো কিছু না, খিদে, মানে মনে হয় যে এই ঘরটায় দেখলাম ওই পাশটায় কী আছে। আমি একসময় ট্রেকিং করতাম, তো ট্রেকিং করতে গেলে পাহাড়ের কি হয়, এই বাঁকটা নিলে ওপাশে কী আছে দেখা, তারপরে দেখা পাহাড়ের চূড়া থেকে কেমন হচ্ছে। তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমার ছবির জগতেও এটাও একটা ট্রেকিং। তো
এই জন্যে আমি এগুলো করি, কিন্তু অত বড় বড় তো স্টুডিওতে নিয়ে আসা যায় না ছবিগুলো। তো আমি ছবির রেপ্লিকা এনেছি, ছোট করে প্রিন্ট করে এনেছি। আমি প্রিন্ট দেখাই, আপনারা তাতে কিছুটা অনুভব করতে পারবে যে কী ধরনের কাজ আমি সাধারণভাবে করে থাকি। আমি আপনাদের দেখাচ্ছি আমি কিছু প্রিন্ট। এটা যেমন চারকোল আর জল রঙের মিশ্রণে করা চারকোল ড্রয়িং। এটা অ্যাক্রিলিক, এটা অ্যাক্রিলিক পেন্টিং। এটা একটা অ্যাক্রিলিক পেন্টিং, সাইজটা বেশ বড় সাইজ, এটা 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি, এটা বেশ বড় সাইজের। এটা জল রঙের সঙ্গে চারকোলের মিশ্রণ আছে। এটা জল রঙের কাজ, এটা জল রঙের ড্রয়িং। এটা চারকোল আর জল রঙের মিশ্রণ, কোথাও কোথাও গোয়াশও দেওয়া আছে। এটাও অ্যাক্রিলিক পেন্টিং, এটাও 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি। চারকোল এবং জল রং, এটা চারকোল এবং জল রঙের মিশ্রণে। আচ্ছা, এবারে আমরা মানববাবুর কাছে তাহলে চলে যাই। আপনি যে বলছেন যে ছবি আঁকা প্লাস ছবি আঁকার পাশাপাশি প্রায় 100 বারের বেশি আপনি রক্তদান করেছেন। 109 বার। 109 বার। আপনি বিভিন্ন জায়গা থেকে পুরস্কৃত হয়েছেন, বিভিন্ন বড় মঞ্চ থেকে। আর কিছু যদি ছবি থাকে আপনি যদি দর্শক বন্ধুদের কাছে তুলে ধরেন। অ্যাকচুয়ালি আমি তো অনেকটাই পথ অতিক্রম করে এখানে এসেছি, তো যাই হোক আমার ছবিগুলো আনা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি যেগুলো নিয়ে এসলাম, আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার যে অ্যাচিভমেন্টগুলো আছে, মানে বিশেষ করে রক্তদানের উপরে। আমাকে গত বছরে 2023-এ কলকাতা স্বাস্থ্য ভবন থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়, সেখানে আসি। সেখান থেকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, একটা চাঁদির মেমেন্টো দেওয়া হয়। এই বছরের ডিসেম্বরের 9 তারিখে দিল্লিতে আমার কেন্দ্র সরকার থেকে ডাক আছে, যেটা 100 বারের অধিক রক্তদাতা। স্বাস্থ্য ভবন থেকে যেখানে ডাকা হয়েছিল সেটা 75 বারের অধিক রক্তদাতা হিসাবে। তো আমি বর্তমান শুনলেনই আমি 109 বারের রক্তদাতা। তো সেখানকার কিছু যে অ্যাওয়ার্ড পেয়েছি এবং আঁকার যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছি তার কিছু নমুনা আমি নিয়ে এসেছি, সেটা একটা ফটোকপি করে নিয়ে এসেছি। মোনিকা আর্ট সেন্টার আপনার যে মোনালিকা আর্ট সেন্টার, মোনালিকা আর্ট সেন্টার আপনার যে শিক্ষা কেন্দ্র মোনালিকা আর্ট সেন্টার, তার সেখান থেকে যে পুরস্কার পাওয়া, মোনালিকা আর্ট সেন্টারের জন্য যে পুরস্কার পাওয়া সেগুলো এবং রক্তদানের জন্য আপনি যে পুরস্কৃত হয়েছেন সেই সকল ছবি যদি আপনি একটু তুলে ধরেন। এটা আমি টোটাল একটা ফটোকপি করে নিয়ে এসেছি। এইটাই আমার কাছে আপাতত নিয়ে আসা। তো আর একটা আমার ব্যানার করে নিয়ে এসেছি। তো এই যতটুকু আনতে পেরেছি এটুকু নিয়ে আসা, এই বলে। আচ্ছা, আপনার যদি কিছু কাজ আঁকা ছবি যদি কিছু থাকে। আমাদের হাতে খুব স্বল্প সময় রয়েছে, আমাদের সমাপ্তি ঘোষণা করতেই হবে। তবে তার আগে আমি কিছু বার্তা নিয়ে নেব। আমাদের ভারতীয় চারুকলা মন্দিরের যে দুজন উপদেষ্টা আমাদের সঙ্গে রয়েছেন, তপন চট্টোপাধ্যায় এবং মানব বিশ্বাস। খুব কম কথায় আমি চলে যাব তপন চট্টোপাধ্যায়ের কাছে। আপনি যদি কিছু বার্তা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দেন। দেখুন, আমরা যারা ছবি আঁকি, আপনাদের মধ্যে অনেক মানুষ আছে ছবি আঁকেন, তাদের অনেস্টলি ছবিটা আঁকার জন্যে, যাতে ছবির মধ্যে কোনো ছবি আঁকার মধ্যে কোনো চালাকি না থাকে, যেন সরলতা থাকে। নিজস্ব সরলতা দিয়ে নিজের মনের ভাবটাকে প্রকাশ করার জন্যই তো আমরা ছবি আঁকতে এসেছি। আমরা যদি খুব অর্থ রোজগারের উদ্দেশ্যে কিছু করতাম, তাহলে আমরা নানান রকম ব্যবসা করতে পারতাম, অন্য কোনো বড় চাকরি করতে পারতাম বা কিছু করতে পারতাম।
এমন নয় যে এখানে যারা ছবি আঁকেন তাদের সমস্ত অন্য কাজ করার মতো যোগ্যতা নেই, কিন্তু তা সত্ত্বেও আমরা ছবি আঁকতে এসেছি, এই অনেস্টি যেন থাকে। একদমই। আমরা মানববাবুকে বলবো কিছু কথা। অবশ্যই আমিও সহমত প্রকাশ করছি তপনবাবুর সাথে। তো প্রত্যেকের মনে থেকে ছবি জিনিসটা একটা কি, ছবি হচ্ছে একটা সত্তা, প্রত্যেকের মধ্যে একটা শিল্পী সত্তা থাকেই। যেমন একটা বাচ্চা ছেলে যখন জন্মগ্রহণ করে, তার যখন অন্নপ্রাশন বা হাতে খড়িটা হয়, তার সামনে একটা ধানের আড়ি বা একটা খাতা পেন রাখা হয়, সে কোনটা নাড়ে দেখার জন্য। যদি ধানের আড়িটা নাড়ে, না লক্ষ্মীবন্ত হবে, যদি ওই পেন খাতাটা নাড়ে তাহলে সরস্বতী ভর করেছে তার উপরে। তা সেই যে খাতায় একটা আঁকিবুকি কাটে না, সেটাই তার শিল্পী সত্তা। একদম এই শিল্পী সত্তাটা প্রত্যেকের মধ্যে থাকে, কেউ প্রকাশ করার জায়গাটা প্রায় একটা প্ল্যাটফর্ম পায়, কেউ প্ল্যাটফর্মটা পায় না। অবশ্যই আমরা সেই প্ল্যাটফর্ম বর্তমানে আমাদের যিনি প্ল্যাটফর্ম দিয়েছেন, যে জায়গাটা আমরা পেয়েছি ভারতীয় চারুকলা মন্দির থেকে। অবশ্যই আমরা আজ এখানেই শেষ করব। এইবার তাদেরকে সম্মান জানানোর পালা দুজন শিল্পীকেই। আমাদের সঙ্গে দুজন শিল্পী উপস্থিত ছিলেন, তপন চট্টোপাধ্যায়, তার হাতে আমি একটি শংসাপত্র তুলে দিচ্ছি, এবং মানব বিশ্বাসের কাছে শংসাপত্র। থ্যাংক ইউ। আবার আগামী পর্বে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, চ্যানেল ভিশন নিবেদিত ভারতীয় চারুকলা মন্দিরের পরিচালনায় নবীন আষাঢ় আলাপ জাগে অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুই অতিথি শিল্পীকেও অসংখ্য ধন্যবাদ, এবং যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সকল দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। নবীন আষাঢ় আলাপ জাগে, সঙ্গীত, অঙ্কন, নৃত্য এবং আবৃত্তি শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন 9143735418 এবং 9432407689।